আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে ইডির অভিযানকে ঘিরে তুমুল উত্তেজনা। সংস্থার দপ্তর ও কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে নথিপত্র নিয়ে বেরিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশন আজ জরুরি ভিত্তিতে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছে। সোমনাথ স্বাভিমান পর্বের সূচনাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সারা দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। 2026 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 7.6% দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা মর্গান স্ট্যানলি। জাতীয় রাজধানীতে বেশ কিছু বছর ধরে বৈধ ভিসা ছাড়াই বসবাসকারী 548 জন বিদেশি নাগরিককে দিল্লি পুলিশ চিহ্নিত করেছে। ঢাকার তেজগাঁও এলাকাতে গত রাতে দুষ্কৃতীদের গুলিচালনায় বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লর্ডন স্ট্রিটের বাড়িতে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির তল্লাশি অভিযানকে ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। সকালে প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি আধিকারিকরা তল্লাশি চালাতে যান। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। কিছুক্ষণ বাদেই সেখানে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। সোজা ঢুকে যান মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়িতে। মিনিট পাঁচেকের মধ্যেই বেশ কিছু ফাইল, নথিপত্র, হার্ড ডিস্ক ও ল্যাপটপ নিয়ে তাকে বেরিয়ে আসতে দেখা যায়। প্রতীক জৈনকে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তদন্তের নামে দলের গোপন নথিপত্র বাজেয়াপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি চালানোকালীন মুখ্যমন্ত্রী স্বয়ং এভাবে নথিপত্র নিয়ে বেরিয়ে যেতে পারেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী যান সল্টলেকে আইপ্যাকের দপ্তরে। সেখানেও সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ভবনটি ঘিরে রেখেছেন বিধাননগর পুলিশের আধিকারিকরা। পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসুও। একইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে সংস্থার দপ্তর থেকে বহু ফাইল গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা যায়। সল্টলেকের অফিসে কিছুক্ষণ আগে পৌঁছন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারও। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইডির তদন্তে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তুলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুদিনের রাজ্য সফরে পশ্চিমবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিমানবন্দরে আজ তাকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। আজ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে জেপি নাড্ডার। এছাড়াও চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। আগামীকাল সকালে নিউ টাউনে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এরপর কল্যাণী এইমস হাসপাতালের কয়েকটি নতুন বিভাগের উদ্বোধন করবেন শ্রী নাড্ডা। নির্বাচন কমিশন আজ দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পৌরোহিত্যে সকাল 10টা থেকে ওই বৈঠক শুরু হয়। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ওই বৈঠকে যোগ দেননি। চলতি এসআইআর প্রক্রিয়ায় ভোট প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার জনগণনার প্রথম পর্বের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পর্যায়ে চলতি বছরের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহ সংখ্যা গণনার কাজ করা হবে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল 30 দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করবে। দেশে এই প্রথমবার জনগণনার কাজ হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। অ্যান্ড্রয়েড এবং iOS মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে। জনগণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের জন্য প্রায় 30 লক্ষ কর্মী নিয়োগ করা হবে। 2027 সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ে জনগণনা অনুষ্ঠিত হবে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের রাজ্যের পাহাড়ি এলাকাগুলির জন্য দ্বিতীয় পর্যায়ে জনগণনা চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। সোমনাথ স্বাভিমান পর্বের সূচনাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সারা দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, দেশের সেই সব শিশু যারা কখনোই নীতি ও আদর্শের সঙ্গে আপোষ করেনি, এই স্বাভিমান পর্বে তাঁদের স্মরণ করা হয়। 2026 সালে জানুয়ারি মাসে সোমনাথ মন্দিরে প্রথম আক্রমণ হয় বলে শ্রী মোদী জানান। কিন্তু পুণ্যার্থীদের ভক্তি ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ফলেই সোমনাথ বারবার আক্রান্ত হওয়ার পরেও আবার মাথা তুলে দাঁড়িয়েছে বলে শ্রী মোদী প্রত্যয় ব্যক্ত করেন। প্রায় 1000 বছর ধরে ভারতের সভ্যতা সোমনাথ মন্দিরের সাংস্কৃতিক ঐতিহ্যকে গর্বের সঙ্গে বহন করে বলেও প্রধানমন্ত্রী জানান। নিজের সোমনাথ দর্শনের কথা তুলে ধরে সমাজ মাধ্যমে #সোমনাথ স্বাভিমান পর্ব ব্যবহার করে তিনি সারা দেশের জনগণকে তাদের সোমনাথ দর্শনের স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আগামী 11ই জানুয়ারি সোমনাথ স্বাভিমান পর্বের অনুষ্ঠানে যোগ দেবেন।
আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা 2025 ক্রীড়া জগতের মাইল ফলক। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহার সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2026 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 7.6% দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা মর্গান স্ট্যানলি। ভারতের জাতীয় পরিসংখ্যান দপ্তর এনএসওর দেওয়া আগের তুলনায় এই পূর্বাভাস বেশি। এনএসও এর আগে জানিয়েছিল 2026 অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার হতে পারে 7.4%। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিশ্ব এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় এমন কিছু সুদূর প্রসারী ঘটনা ঘটেছে যা সমগ্র বিশ্ব রাজনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। এক বৈঠকে ডক্টর জয়শঙ্কর বলেন, গত কয়েক বছর ধরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই বৈঠকে আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জাতীয় রাজধানীতে বেশ কিছু বছর ধরে বৈধ ভিসা ছাড়াই বসবাসকারী 548 জন বিদেশি নাগরিককে দিল্লি পুলিশ চিহ্নিত করেছে। দিল্লি আউটারের ডেপুটি পুলিশ কমিশনার সচিন শর্মা জানিয়েছেন, সকলকেই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এদের মধ্যে 380 জন বাংলাদেশি, 111 জন নাইজেরিয়া এবং 13 জন ঘানার বাসিন্দা। দেশের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে এবং অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে চালানো অভিযানের অঙ্গ হিসেবে এই উদ্যোগ। এই সব বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণের পর তাদের আটক করা হয়। বিদেশি আঞ্চলিক নিবন্ধীকরণ দপ্তরে পেশ করার পর তাদের ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় লুকিয়ে থাকা জঙ্গির সন্ধানে নিরাপত্তা বাহিনী আজ সকালে ফের তল্লাশি অভিযান শুরু করেছে। এক নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা গত সন্ধ্যায় বিলাওয়ারের কাহক গ্রামে যৌথ অভিযান চালায়। শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। ঘন জঙ্গলে তল্লাশি চালানোর জন্য অতিরিক্ত বাহিনী আনা হচ্ছে। সিআরপিএফও এই অভিযানে যোগ দিয়েছে। সেনা, বিএসএফ এবং পুলিশের পক্ষ থেকে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ভারতীয় সেনা ও এইচডিএফসি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌয়ের মেয়াদ আগামী 3 বছরের জন্য বাড়ানো হয়েছে। এর ফলে সেনাকর্মীদের ব্যক্তিগত দুর্ঘটনা বীমা কভারেজ এবং ব্যাংকিং পরিষেবা প্রদানের সময়সীমা 2029 সাল পর্যন্ত বহাল থাকবে। এই চুক্তির অধীনে অগ্নিবীর ও পেনশনভোগী সহ সব সেনাকর্মীদের এয়ার অ্যাক্সিডেন্ট এবং অন্যান্য দুর্ঘটনার জন্য 1 কোটি টাকা পর্যন্ত বীমা সুরক্ষা দেওয়া হয়ে থাকে। এছাড়াও শিশুদের শিক্ষা ও কন্যা বিবাহের জন্য 5 লক্ষ টাকা করে সুবিধা প্রদানের সংস্থান রয়েছে। বাংলাদেশের ঢাকার তেজগাঁও এলাকায় গত রাতে দুষ্কৃতীদের গুলিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে, আহত আরও একজন। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ বাহিনী। আজিজুর রহমান মুসাবির নামে ওই ব্যক্তি বিএনপির শাখা সংগঠন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মেট্রোপলিটন ইউনিটের প্রাক্তন সাধারণ সচিব। আহত আবু সুফিয়ান কারওয়া বাজার ভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। পুলিশ জানিয়েছে, তেজুরি নেজারবাদ থানা এলাকার বসুন্ধরা সিটি কমপ্লেক্সে গত রাত 8:40 নাগাদ ওই দুজনকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। 60টিরও বেশি আন্তর্জাতিক সংগঠন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালিকায় রাষ্ট্রসংঘের একাধিক সংস্থা ছাড়াও রয়েছে ভারত ও ফ্রান্সের যৌথ নেতৃত্বে গড়ে ওঠা আন্তর্জাতিক সৌর জোট। গতকাল এই সংক্রান্ত এক নথিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তি হিসেবে বলা হয়েছে, এই সংগঠনগুলির কাজ মার্কিন স্বার্থের পরিপন্থী। তালিকায় রাষ্ট্রসংঘের 35টি সংগঠন ছাড়াও রয়েছে 31টি অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও মঞ্চ। পশ্চিমবঙ্গে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। মেলা শুরুর সঙ্গেই তীর্থযাত্রীদের জন্য চালু হয়ে গেছে প্রশাসনিক ও পরিকাঠামোগত সব রকমের পরিষেবা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে ইডির অভিযানকে ঘিরে তুমুল উত্তেজনা। সংস্থার দপ্তর ও কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে নথিপত্র নিয়ে বেরিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশন আজ জরুরি ভিত্তিতে দেশের সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।